ভালোবাসতে মন চাই আপু সোনা, বিরক্ত করো না। কিছুক্ষণ আগেই তো বাসায় এলেন, এখন আপনি কোথায় যাচ্ছেন? আর শেষে বলল, বউকে ভালো না বেসে তাকে কিভাবে শুধু টর্চার করা যায় সেই ট্রেনিং নিতে যাচ্ছি। আয়েশের কথা শুনে নূর শুকনো ঢোক গিলল। মানুষটা সব কাজেই এত টেড়া টেড়া কথা বলে কেন? নূর বিরক্ত হয়ে বলল। আচ্ছা যান, আমি আর কখনো জিজ্ঞেস করব না। আয়েশ নূরের দিকে চোখ মেরে বলল। বাই আপু সোনা। নূর হাঁপ ছেড়ে বাঁচল। মানুষটা সামনে থাকলে ওর শরীরের মাঝে অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। নূর ঠিক করলো আজকেও আয়েশের বাবার সাথে দেখা করতে যাবে। ওনার সাথে এখনো অবধি নূর দেখা করেনি। নূর কথাটা ভেবে আয়েশের বাবার ঘরের দিকে পা বাড়ালো। আয়েশের বাবার ঘরের দিকে পা বাড়ালো নূর। মানুষটাকে কখনো দেখেনি নূর। সকালবেলা ইভাকে জিজ্ঞাসা করেছিল যে ওনার ঘরে যেতে পারবে কি। ইভা ওকে বলেছিল, হ্যাঁ ভাবি যাও, কোনো সমস্যা নেই। আমি অবশ্যই খুব একটা যাই না, আম্মু ওনার খাবার দাবার দিয়ে আসে। কোনো দরকারি কথা থাকলে সেটা বলতে যাই, তাছাড়া ওনার ঘরে তেমন একটা যাই না। তাছাড়া উনি নিজেকে ঘরবন্দি করে রেখেছেন, বাইরে বের হন না। কিন্তু তুমি যাও, কেউ কিচ্ছু বলবে না। তাছাড়া তুমি গেলে উনি তোমাকে দেখে খুব খুশি হবে। কথাটা মনে মনে আরেকবার স্মরণ করে নূর রুমের বাইরে পা বাড়ালো। নূর চিনে গেছে ওনার ঘরটা কোথায়। উনি থাকেন সবচেয়ে শেষের ঘরে। ঘরের অবস্থান শুনে এটা কল্পনা করা খুব একটা কঠিন নয় যে প্রয়োজন ছাড়া সচরাচর ওনার ঘরে কেউ তেমন একটা যান না। ওনার ঘরের সামনে যেতেই হঠাৎই কেউ একজন সেই ঘরের দরজা খুলে আচমকায় বেরিয়ে আসতেই নূর চমকে গেল। ভয় পেয়ে খানিকটা চমকে উঠল। সামনের দিকে তাকাতেই দেখলো আহান ওর দিকে তাকিয়েছে। আহানকে দেখে নূরের মনের মাঝে যে সফট কর্নার ছিল তা ধীরে ধীরে পাথরে পরিণত হতে লাগলো। ওর মনে পড়ে, খুব করে মনে পড়ে ওর বিয়ের দিনের কথা। সেদিন আহান সকলের সামনে ওকে প্রত্যাখ্যান করেছিল, আর যার দরুন আজও আয়াসের বউ। আহান কিছু বলল না, নূরের মুখের দিকে তাকিয়ে হাঁটা দিল সেখান থেকে। নূর লক্ষ্য করল আহানের মুখের ভাবভঙ্গি ছিল কঠোর। খুব করে কোনো কিছুর প্রতি চরম বিরক্তি ফুটে উঠলে যেমনটা হয় ঠিক তেমনটাই। নূর আহানকে আর বেশি গুরুত্ব না দিয়ে নরম কণ্ঠে ডেকে উঠল। বাবা আসবো? ভেতর থেকে ওর কথার প্রত্যুত্তর এলো না। এটা দেখে নূর একটু ঘাবড়ে গেল। উনি কি ইচ্ছা করে উত্তর দিচ্ছেন না, নাকি উনি ওনার ছেলে ব্যতীত কারোর সাথে কথা বলতে চান না? কোনটা? কথাটা ভেবে আর একটাবার নূর ডেকে উঠল। আসবো বাবা। বাবা তখনই হঠাৎ কেউ তড়িঘড়ি কণ্ঠে বলল, কে? নূর ওনার থেকে উত্তর শুনে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর বুকে বল আর একরাশ সাহস নিয়ে বলল। আমি নূর। উনি ওনার হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, বৌমা? বৌমা শব্দটা শুনে নূর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটু থেমে বলল। জি। কথাটা বলার পর আর কোনো উত্তর এলো না দেখে নূর বিভ্রান্ত হয়ে গেল যে ও ভেতরে যাবে কি যাবে না। তারপর ভেতরে যাওয়ার কথা ভাবতেই হঠাৎই দরজার প্যাস প্যাস শব্দে নূর আঁতকে উঠল। বুঝতে পারল না হঠাৎ কি হলো। তবে বছর 50-এর একজন মধ্যবয়স্ক মানুষকে দেখে নূর বুঝতে পারল যে সেটা আয়াসের বাবা। আয়াসের বাবাকে দেখে নূর কিছুক্ষণ ওনার দিকেই তাকিয়ে রইলেন। তার শরীরের গঠন সম্পূর্ণ ভেঙে গেছে। গালে সাদা দাড়ি, মাথার চুলগুলোতে সাদা রং ধরেছে, গায়ে সাদা শাল আর পরনে একটা সাদা পাঞ্জাবি। নূর যতদূর জানে আয়েশরা উচ্চবিত্ত খানদানি পরিবারের, কিন্তু আয়েশের বাবাকে দেখলে বোঝা অসম্ভব যে ইনি সেই বংশের ছেলে। হয়তো সময়ের সাথে সাথে তিনি নিজেকেও ভেঙে দুমড়ে মুচড়ে গুটিয়ে নিয়েছেন। ওনার এমন চেহারার দিকে তাকিয়ে হঠাৎ নূরের ঘোর ভাঙল। তখন মনে হলো যে উনি মুরব্বী মানুষ, ওনাকে সালাম করা উচিত। তাই নূর আর দেরি না করে মাথায় শাড়িটা বেশি করে টেনে দিয়ে ওনার পায়ে সালাম করতে গেলেই উনি সরে গেলেন। নূর অবাক হলো, ওনার দিকে তাকিয়ে বললেন, জি, আমি কি কিছু ভুল করে ফেললাম বাবা? উনি মুচকে এসে বললেন, একদম না নুরমা, আমি চাই না আমার পা ধরে কাউকে সালাম করুক, তাই তোমাকেও করতে দিলাম না। নূরও এক চিলতে হাসির রেখা ফোটালো ওর ঠোঁটে। উনি নূরকে বললেন, ঘরে এসো মা। কথাটা বলে উনিও ঘরের দিকে গেলেন। নূর ওনার পিছু পিছু গেল। পুরো ঘরটা একটা অন্ধকার কুঠুরির মতো, কিন্তু খুব পরিপাটি। উনি গিয়ে চেয়ারে বসলেন,
ঘরের অন্ধকার দেখে নূর জানালার দিকে তাকালো। সেখানে পর্দা দিয়ে ঢাকা। নূর কিছু না বলে পর্দাটা সরিয়ে জানালাটা খুলতে গেলে পারল না। জানালাটা হয়তো বহু বছর ধরে খোলা হয় না, তাই হয়তো সে তার নিজের জায়গাটা পোক্ত করে নিয়েছে। তবুও নূর অনেক চেষ্টায় জানালাটা খুলতেই একরাশ আলো ঘরে ঢুকে ঘরটাকে আলোকিত করে দিল। আয়েশের বাবা তেহেরাত সাহেব উনি চোখ বন্ধ করে নিলেন। উনি নিজে কত বছর বাইরের আলোর মুখ দেখেননি। নূর জানালা খুলে ওনার সামনে রাখা চেয়ারটাতে বসল। উনি ওনার চোখ বন্ধ করে রেখে বললেন, বাইরে আলো বড্ড চোখে লাগছে নূরমা, তুমি নিজেই তো একটা নূর। নূর একটু আধো আধো গলায় প্রশ্ন করে উঠল, আমার নাম নূর, আপনি কি করে জানলেন বাবা? উনি ভাঙা গলায় হেসে বললেন, আয়াস বলেছে। আয়াস বলেছে কথাটা শুনে নূরের মাথায় অনেক প্রশ্ন ঘুরল। আর বেশি কৌতূহল না রেখে বলল, বাবা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, বলবেন তার উত্তর? আমি জানি আপনি উত্তর জানেন। উনি চোখটা খুলে বাইরের দিকে তাকালেন। বলো মা। আয়েশ নামক মানুষটা আমার কাছে একটা গোলক ধাঁধার মতো। রহস্য বলতে পারেন। উনি এমন কেন? আর 5 জনের মতো স্বাভাবিকভাবে কথা বলেন না কেন? এত রহস্য কেন ওনার মাঝে? ওনার কি কোনো অতীত আছে? উনি কি কাউকে পছন্দ করতেন? আমাকে এভাবে বিয়ে করার কারণ কি, যখন সে আমাকে ভালোই বাসে না? এক নাগাড়ে সব প্রশ্ন করে ফেলল নূর। উনি নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এত প্রশ্ন নূরমা? নূর ওনার দিকে তাকিয়ে মিনতির সুরে তাকিয়ে বলল, আমি সত্যি জানতে চাই বাবা, এভাবে একটা অস্বাভাবিক ব্যবহারকারী মানুষের সাথে কিভাবে সংসার করা যায়, আপনিই বলুন। উনি ওনার বিছানা থেকে নেমে নূরের মাথায় হাত দিয়ে বললেন, তোমার এই প্রশ্নের একটাই উত্তর। কি? একটা কথা তুমি সবসময় মনে রাখবে, সর্বদা খুশি থাকলে আয়াস মনোবল পাবে, সে খুশি থাকবে। নূর অবাক হয়ে বলল, আমি মনে করি না যে তিনি আমাকে ভালোবাসেন না, তাই আপনার উত্তর আমি মানতে পারছি না। প্লিজ, আপনি তো জানেন, তাহলে বলুন। আমি যতটুকু জানি ততটুকুই বললাম মা, বাকি ওর ভালোবাসা তোমাকেই বুঝে নিতে হবে। আর আমার বড় ছেলে তোমার সাথে এমন ব্যবহার করেছে, তোমাকে বিয়ের আসর থেকে প্রত্যাখ্যান করেছে, তাই ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও যা করেছে আয়েশার জন্যই করেছে। নূর আর কিছু বলল না। আহানকে নিয়ে ওর শোনার ইচ্ছা নেই। তার প্রতি নূর মায়া ত্যাগ করেছে। তেহরাত সাহেব বললেন, আহান পরশু ইউএসএ যাচ্ছে। আমি চাই না ও এত তাড়াতাড়ি যাক, ওকে বারণ করলেও কোনো কথা শুনলো না। নূর আহানের কথা শুনতে চায় না, তাই কথা কাটানোর জন্য বলল, বাবা, আপনি সকালে খেয়েছেন? উনি মাথা নাড়িয়ে জানালেন। নূর সেই সুযোগে বলল, আচ্ছা আপনি বসুন, আমি আপনার খাবার আনছি। এবার থেকে আমি আপনার খাবার দিয়ে যাব, সেই সুবাদে আপনার সাথে কথা বলাও হয়ে যাবে। নূর কথাটা বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আয়েশের বাবা ওনার চোখের কোণের জলটা মুছে বললেন, শুনছো প্রিয়ান্তি, তোমার বৌমা তোমার মতনই হয়েছে, তাই ধৈর্য হারিও না। আয়েশের বাবার রুমে সকালের নাস্তা দিয়ে সে নূর রুমে আসলো। যা বুঝলো এ বাসাতে ওকে শুয়ে বসেই কাটাতে হবে, কাজ করার কোনো সুযোগ নেই। ইফাও বসাতে নেই যে মেয়েটার সাথে বসে গল্প করবে। তাই রুমে এসে ফোনটা হাতে নিলেই হঠাৎ রুমের ভেতর অদ্ভুত গন্ধ পেল নূর। কেমন জানি পোড়া পোড়া গন্ধ আসছে। নূর অনেকক্ষণ ধরে গন্ধটা অনুভব করছে, কিন্তু তা কোথা থেকে আসছে ও জানে না। একবার ওর কলেজের ল্যাবে প্র্যাকটিক্যাল করার সময় ছোটোখাটো একটা বিস্ফোরণ হয়েছিল একটা মেয়ের অযথা পাকনামিতে। তাই সেই দিনের কথা নূরের মনে পড়ে গেল। গন্ধটা পুরো রুমময় ছড়াচ্ছে। নূর ভয় পেয়ে গেল কিছু যদি হয়ে যায়। গন্ধটার উৎসটা নূরের অজানা। ভয়ে ভয়ে এক পা দুপা করে রুম থেকে বেরোতে গেলেই হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেতে নূর সামনের দিকে তাকালো। আয়েশের সাথে ধাক্কা খেয়েছেও। আয়েশকে দেখে পিছনে সরে যেতেই আয়েশ নূরের কোমর ধরে ওর কাছে এনে ওর সাথে এক করে নিয়ে বলল, পালাচ্ছ কেন আপু সোনা? নূর একটু তোতলাতে তোতলাতে বলল, দেখুন না, কোথা থেকে একটা বাজে স্মেল আসছে, মনে হচ্ছে কোনো কিছু ব্লাস্ট করেছে। আয়েশ নূরকে নিজের সাথে আরো মিশিয়ে নিয়ে বলল, কই না তো, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। নূর আয়েশের দিকে অবাক চোখে তাকিয়ে বলল,
সত্যি আপনি পাচ্ছেন না, কিন্তু আমি তো পাচ্ছি। কথাটা বলে লম্বা শ্বাস নিয়ে দ্রুত নিঃশ্বাস ছাড়ল নূর। না, এখন তো ওই গন্ধটা আর পাচ্ছে না। হঠাৎ করে কি হলো? নূর অবাক হয়ে আয়েশের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, আমি গন্ধটা পাচ্ছিলাম। তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছো আপু সোনা। পানিশমেন্ট তো পেতেই হবে। এমনিতেই একটু আগে বউকে টর্চার করার নিনজা টেকনিক শিখে আসলাম, কাজে লাগাতে হবে না? নূর শুকনো ঢোক গিলে ছাড়ানোর চেষ্টা করলেই আয়েশ কোলে তুলে নিল। আমার থেকে পালানোর বাহানা খোঁজো? এখন পানিশমেন্ট নাও। নূর আর কিছু বলতে পারল না। আয়েশের দিকে অবাক চোখে তাকালো। অদ্ভুত একজন। শোনো, তোমাকে আমি এটাই প্রথম আর এটাই শেষবারের মতো বলছি, তোমার ভাইয়ার মাথাটা বিগড়ানো বন্ধ করো। তোমার জন্য তোমার ভাইয়া এখনো আমাকে বিয়ে করেনি, বিয়ে করেও শান্তি দিলে না তুমি আমাকে। এই সব ছেলে ভোলামি কথাবার্তাগুলো বন্ধ করো। ক্রমাগত মায়ের এমন উদ্ভট কথা শুনে নূরের চোখের জল আর আটকালো না। না জানি মায়া ওদের ভাই বোনের মতো পবিত্র সম্পর্কটাকে কতটা নোংরা চোখে দেখে। ভাবলেই নূরের নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে। নূর ভাঙা গলায় বলল, ভাবি, ভাবি দয়া করে তোমার এই মন মানসিকতা পরিবর্তন করো। না জানি তোমার সাথে আমার কোন জাহান নামে শত্রুতা আছে যে তুমি আমাকে সহ্য করতে পারো না। নূরের কথা শুনে মায়া রেগে গিয়ে বলল, শত্রুতা? এর মাঝে আবার শত্রুতা এলো কোথা থেকে? আমি তোমাকে নিজের বোনের মতো ভাবি, আর তুমি আমাদের মাঝে শত্রুতার কথা বলছো? হঠাৎ মায়া কেমন যেন উল্টো সুরে গাইতে লাগলো। নূর তার কারণ বুঝলো না, তবুও বলল, আমি জানি তুমি মুখে সবার সামনে এমন মিষ্টি মিষ্টি কথা বললেও তোমার অন্তরে আমার জন্য ঘৃণা ভরা। তুমি কেন আমাকে সহ্য করতে পারো না তা আমি সত্যি যদি জানতে পারতাম। হঠাৎ আচমকায় অপর পাশ থেকে হুট করে নূরের ভাইয়া বলে উঠল, কিসব বলছিস সেগুলো? তোর আর মায়ের মধ্যে শত্রুতা হতে যাবে কেন? মায়া তোকে যথেষ্ট ভালোবাসে। নূর হঠাৎ করে ওর ভাইয়ার কণ্ঠ শুনে চমকে উঠল, তবুও নিজেকে সামলে বলল, ভাইয়া, তুমি হয়তো পুরোটা শোনোনি। এটা নতুন কিছু না। আমি জানি না সত্যি আমার দোষটা ঠিক কোথায়। নূরের ভাইয়া নূরকে অনেক বিশ্বাস করে, মায়ার তুলনায়ও বেশি। আর এইসব ছোট ছোট বিষয়ের কারণে মায়া নূরকে সহ্য করতে পারে না। নূরের প্রতি এই বিশ্বাস থেকে নূরের ভাইয়া মায়ের দিকে প্রশ্ন ছুড়ল। কি বলেছে তুমি নূরকে? মায়া একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, তবুও ও হারার পাত্রী নয়, তাই সাবলীলভাবেই বলল, তুমি তো শুনলে নূর কি বলল। ও বলল আমি নাকি ওকে সহ্য করতে পারি না, আমি নাকি ওকে হিংসা করি, আরও কত কিছু। নূর শুধু শুনছে, অবলীলায় মায়া ওকে মিথ্যাচার করছে। নূরের ভাইয়া বলে উঠল, এগুলো কি শুনছি নূর? তোর থেকে এগুলো আশা করিনি। মায়া তোর ভাবি হয়, তুই তাকে এমনটা বলতে পারিস না। যাই হোক, তোর ব্যবহার এখন তো মনে হচ্ছে আমাদের বিয়ে হলে তুই বাসায় আসলে আমাদেরকে বাসা ছাড়তে হবে। ওর ভাইয়ার বলা শেষের কথাটা যেন ওকে ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যথেষ্ট। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়া, তুমি অন্তত এই কথাটা বলতে পারলে। মায়া ওপাশ থেকে বলে উঠল, ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করো না নূর। তোমার ভাইয়া এসব জেনে গেছে, তাই তুমি এসব বলছো, তাই না? নূরের ভাইয়া যখন মায়ের কথাটা চোখ বন্ধ করে বিশ্বাস করে ওকে দোষারোপ করতে পারে, তখন বাইরের কোনো মানুষের কথাই ওর কোনো যায় আসে না। কথাটা বলে নূর কলটা কেটে দিল। ফোনটাকে হাত দিয়ে দূরে ছুঁড়ে ফেলে ফুপিয়ে কেঁদে উঠল। ফোনটা ভেঙে যাওয়াতে তার এক অদ্ভুত আওয়াজ হলো। নূর ফুপিয়ে কাঁদতে কাঁদতে একসময় জোরে জোরে কেঁদে ফেলল। প্রিয় মানুষদের থেকে পাওয়া আঘাতগুলোর কাছে অন্য আঘাতগুলো তো তুচ্ছ। স্যার, আপনারা এইভাবে আমাকে প্রেশারাইজ করতে পারেন না। তাছাড়া আমি জানি আমাকে কি করতে হবে। বারবার আমাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। অনেকটা কর্কশ কণ্ঠে বলল আয়াস। সামনে বসে থাকা মধ্যবয়সী লোকটা তার চোখের চশমাটা ঠিক করে বললেন, এটা কোনোভাবেই একটা সায়েন্টিস্টিক স্লোপ আচরণ নয় আয়াস। তাছাড়া তুমি হয়তো ভুলে গেছো যে আমি তোমাদের হেড, আর তুমি আমাদের এই প্রজেক্টরের বড় প্রজেক্টর দায়িত্ব নিয়েছো, আর এ হলো তোমার এগ্রিমেন্ট। কথাটা বলে আয়াসের দিকে বেশ 100 পাতার একটা এগ্রিমেন্ট এগিয়ে দিলেন, যার প্রতিটা পাতায় আছে আয়াসের বাঁকা হাতের সিগনেচার। আয়াস পেপারগুলো নিয়ে দূরে ছুড়ে দিল ও ওনার দিকে এগিয়ে গিয়ে বলল, ভুলে যাবেন না স্যার, আমি ছাড়া এই এক্সপেরিমেন্ট অসম্ভব। কজ আই হ্যাভ দ্য ডেড বডি, যেটা আপনাদের দরকার। তাই আপনারা আমার সাথে থাকলেন কি না থাকলেন
বা আমাকে বরখাস্ত করলেন কি, আই ডোন্ট কেয়ার, বাট আই উইল সাকসিড ফর শিওর। আয়াসের কথা শুনে উনি একটু থেমে গেলেন। আর যাই হোক, উনি জানেন যে আয়াস ঠিক কতটা দক্ষতাপূর্ণ। উনি খানিকটা ঠান্ডা গলায় বললেন, ওয়েল, ফরগেট ইট, আমরা এগ্রিমেন্ট নিয়ে কথা বলি। আয়াস একটা বাঁকা হাসি এসে টেবিলের ওপরে থাকা অ্যাসিডের বোতলটা মাটিতে ছুঁড়ে মারল। গো টু হেল উইথ ইউর এক্সপেরিমেন্ট। কথাটা বলে বেরিয়ে গেল। ওর মাথা যেন রক্ত চড়ে গেছে রাগে। ওর ওপর কেউ অযাচিতভাবে কোনো রকম প্রেশার ক্রিয়েট করলে বা উঁচু গলায় কথা বললে আয়াস তা সহ্য করতে পারে না। গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললেই ড্রাইভার বলে উঠল, স্যার, আপনি এখন আপনার ল্যাবে যাবেন নাকি বাসায় যাবেন? আয়াস রেগে গিয়ে উচ্চকণ্ঠে বলল, আমার বাসায় যে আমার ল্যাব, সেটা কি তুই জানো না? উনি ভয়ে কাচুমাচু হয়ে বললেন, আসলে স্যার, বাসায় যাওয়ার অন্য রাস্তা আর আপনার ল্যাবে যাওয়ার তো অন্য রাস্তা, তাই আর কি। আয়াস আর কিছু বলল না। রাগ হচ্ছে খুব। আর এখন রাগ কমানোর একটাই উপায়, যা হলো ওর আফু শোনা। আয়াস নূরের নাম্বারে কল করলো। ফোন সুইচ অফ। বিরক্তি নিয়ে আর একবার ফোন করলো। এবারও সুইচ অফ। রাগের পরিমাণটা বাড়তে লাগলো। না জানি আজ কী হবে। নূরের থেকে ঠিক 1 হাত দূরত্বে ঝনঝন করে কাচের ছোট্ট অ্যাকোরিয়ামটা ভেঙে গুড়ুগুড়ু হয়ে গেল। নূর চোখ মুখ খিচে বন্ধ করে নিল। ভয়ে ওর গলা শুকিয়ে আসছে। আয়াস হঠাৎ এমন রেগে গেল কেন নূর তা জানে না। তবুও ওর আর কোনো মন মানসিকতা নেই আয়াসকে কারণ জিজ্ঞাসা করার। ও জানে মানুষটাকে পরোয়া করে না। নূরের ভীষণ পরিমাণ কান্না পাচ্ছে। এটা কি ধরনের জীবনযাপন করছে ও, যেখানে ওর নিজের পরিবার দূরে ঠেলে দেয় অবিশ্বাস করে। আরেকদিকে একটা সাইকো মানুষের সাথে জীবন কাটাতে হয়, যেই ভালো এই খারাপ। নিজের জীবনের প্রতি তীব্র অনীহা জাগছে নূরের মাঝে। নূর কোনো সাড়া শব্দ করছে না, চুপ করে মেঝেতে বসে আছে। নূরের এমন মূর্তির মতো ভাবাবেগ দেখে আয়াস এবার আরও একটা কাচের জিনিস নিয়ে মেঝেতে ফেলে দিল। নূর চমকে কেঁপে উঠল। নূর তবু আয়াসকে কিছু বলছে না। আয়াস নূরের হাত ধরে টেনে তুলে বলল, এই মেয়ে মরে গেছো নাকি? কিছু বলছো না কেন? নাকি বোবা হয়ে বাকশক্তি হারিয়েছো? কোনটা? নূর আয়াসের হাতের বাঁধন ছাড়িয়ে নরম কণ্ঠে বলল, আর কিছু ভাঙবেন নাকি? আমাকে শেষ না করলে আপনার শান্তি নেই। কোনটা? বাঁচতে দিন না আমাকে। কেন আমাকে বেঁচে থেকেও মরে যেতে বাধ্য করছেন বলুন তো? আমি তো আপনার কোনো ক্ষতি করছি বলে আমার মনে হয় না। না আপনাকে আমি আগে কখনো চিনতাম, না আপনাকে আগে কখনো দেখেছি। আপনি কখনো আমার মনের উপর অধিকার জমাতে পারেননি দেখুন, কিন্তু আমার শরীরের উপর অধিকারটা কিন্তু ঠিকই খাটিয়েছেন। আমি কখনো কোনো প্রতিবাদ করিনি তো, কারণ আমি যে অবলা। আমি প্রতিবাদ করলেও কেউ আমার কথা কখনো বিশ্বাস করবে কি? আমি জানি করবে না। আমাকে জোর করে অপবাদ দিয়ে বিয়ে করেছেন, সেটাও মেনে নিয়েছি। নিজেকে আমার সামনে কেন রহস্যময় হিসেবে প্রমাণ করেন? আমার উপর অযাচিতভাবে সবসময় অধিকার খাটান। আমি তো কখনো কিছু বলিনি। আসল কথাটা কি জানেন তো? আপনার মতো অনেক মানুষ আছে যারা নিজের ক্ষমতা দিয়ে নারীকে দমিয়ে রাখতে চায়। যাই হোক, দিন শেষে একটাই কথা বলবো, আমাকে প্লিজ মুক্তি দিন। আয়াস নূরের কথাটা শুনে নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে খানিকটা ঝুঁকে বলল, তোমার মুক্তি আমাতেই। কথাটা বলে বেরিয়ে গেল। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মানুষটাকে এত কিছু বলার পরও কোনো পরিবর্তন নেই। নূর তো ভেবেছিল আয়াস হয়তো ওকে সপাটে একটা চড় মেরে দেবে, কিন্তু তা না, উল্টে নরম সুরে কথা বলে চলে গেল। এটা তো এমন হয়ে গেল যে কোনো মেঘ কখনো রোদ্দুর। ও কি মানুষটাকে আদৌ কখনো বুঝবে? নূরের গলায় মুখ ডুবিয়ে ঘুমিয়ে আছে আয়াস। নূরকে নিজের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। রুমে এসি চলা সত্ত্বেও নূর ঘামছে। শরীরের মাঝে অস্বস্তিতে ভরপুর। নূর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে আয়াস বলে উঠল, আপু সোনা, ঘুমাচ্ছ না কেন? তোমার ভাবির জন্য চিন্তা হচ্ছে বুঝি? ভাবি বলতে আয়াস মায়ার কথা বুঝিয়েছে সেটা নূর বুঝল, কিন্তু মায়ার আবার কি হতে যাবে সেটা ভেবে নূর আর কিছু বলল না। চুপটি করে শুয়ে রইল। আয়াস নূরের গলায় একটা চুমু দিয়ে বলল, চিন্তা নেই তোমার, ভাবির বেশি কিছু হয়নি, শুধু ডান হাতটা ভেঙেছে, সারতে টাইম লাগবে। নূর চমকে উঠল। কই, ও তো এমন কিছু শোনেনি।
নূর ধড়ফড় করে উঠে বসল। আয়াস বিরক্ত হয়ে বলল, বারবার দূরে চলে যাও কেন বলো তো? এই জন্যই তো পানিশমেন্ট দেই। নূর থমথমে গলায় বলল। কি হয়েছে ভাবি? আয়াস একটা হাই তুলে বলল। অ্যাক্সিডেন্ট করেছে হয়তো, ওই আর কি। নূর অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন যে ভাবির অ্যাক্সিডেন্ট হয়েছে? আর কই, ভাইয়া তো আমাকে কিছু বলেনি। আয়াস এবার উঠে নূরকে কাছে টেনে নিয়ে বলল, বলবে কিভাবে? সে তো বউয়ের সেবায় মগ্ন, যেমনটা আমি তোমার নেশাতে পাগল। আয়াসের কথা বলার ধরন শুনে নূর কাঁপা কাঁপা গলায় বলল। সত্যি করে বলুন সব, আপনি কি করে জানলেন? আয়াস নূরকে বিছানায় শুয়ে দিয়ে নূরের দিকে ঝুঁকে নূরের মুখে ফু দিয়ে বলল, আমি তো হালকা করে একটা ধাক্কা দিলাম, আর তোমার ভাবি রাস্তায় পড়ে গেল। এটা আমার দোষ বলো? ভয়ে নূরের চোখে জল চলে এলো। নূর আমতা আমতা করে বলল, সে তো আপনার কোনো ক্ষতি করেনি, আপনি তাহলে তার পেছনে পড়েছেন কেন? আয়াস নূরের চোখের পাতায় চুমু দিয়ে বলল। আমার আপু সোনাকে কেউ কষ্ট দিলে বুঝি আমার কষ্ট হয় না বুঝি? কথাটা বলে নূরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নূরের মাথায় ঘুরছে আয়াসের বাবার বলা কথাগুলো। তোমার খুশিতেই আয়াসের খুশি। ওনার বলা কথাটা সত্যি নাকি মানুষটার ব্যবহারই একটা গোলকধাঁধা? ভাবি এখন কেমন আছে? হালকা নরম সুরে বলল নূর। নূরের কথা শুনে ওর ভাইয়া গাল থেকে হাত নামিয়ে কপালে ভাঁজ ফেলে চিন্তিত সুরে বলল। রাতে তো অনেক জ্বর এসেছিল, হাতটাও ভেঙে গেছে, ঠিক হতে সময় লাগবে। আয়াস বলে উঠল। কে যে মারলো এভাবে ধাক্কাটা? ডেভিল সে একটা। কথাটা বলতেই নূরের দিকে তাকালো। নূরও আয়াসের কথাটা শুনে আয়াসের দিকে তাকালো। মানুষটা একটা অপরাধ করেছে নিজে, আবার এখন নিজেই নিজের সম্পর্কে এমন উল্টোপাল্টা বলছে দেখে নূর অবাক হলো। নূরের ভাইয়া বলে উঠল। কি আর বলি বলো, যা হওয়ার তা হয়েছে। আর তাছাড়া মায়া আমাদের বিয়ের জন্য অনেক জোর করেছিল কয়েকদিন ধরে, কিন্তু নূরকে নিয়ে চিন্তায় ছিলাম বলে তাই আর বিয়ের কথা ভাবিনি। কিন্তু ওর এখন যে অবস্থা, তাতে করে আরো কিছুদিন পিছিয়ে গেল। নূর মাথা নিচু করে আছে, চুপচাপ ওর ভাইয়ের কথা শুনছে। ওনার কথা শেষ হতে আয়াস বলে উঠল। ভাইয়া, এটা তো ভাবির বাড়ি, রাইট? ভাবির আম্মু কোথায়? ওনাকে তো দেখছি না। উনি কিচেনে আছেন, তুমি বসো, আমি ডাকছি ওনাকে। আয়াস ওর জায়গা থেকে উঠে ব্যস্ততা নিয়ে বলল। আরে সমস্যা নেই, তুমি এখানে থাকো, আমি ওনার সাথে দেখা করে আসছি। কথাটা বলে আয়াস রুম থেকে বেরিয়ে গেল। মায়া ঘুমিয়ে আছে। মেয়েটার হাতের অনেক অংশ, তাছাড়া শরীরে বিভিন্ন জায়গা আঁচড় পেয়ে ছিলে গেছে। নূর বিছানার এক পাশে মায়ের কাছে চুপচাপ বসে আছে, আর ওর পাশে ওর ভাইয়া চেয়ারে বসে আছে। নূর হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলল। ভাইয়া, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো কালকের ঘটনার জন্য? নূরের ভাইয়া অবাক হয়ে বলল। কালকে কি হয়েছিল রে? আমার তো মনে নেই। নূরের চোখের কোণে জল, মাথা নিচু করে আছে নূর। ভাঙা কণ্ঠে বলল। কিছু না ভাইয়া। নূরের কথা শোনার পর নূরের ভাইয়া অনেক ভাবার চেষ্টা করলো, তারপর ভাবছে। সফল হয়ে নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। ও, সে কথা কালকের। আরে আমি কিছু মনে করিনি, তাছাড়া তোর কোনো দোষ নেই, আমি জানি। কথাটা বলতেই মায়া ওর ভাইয়াকে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। নূরের ভাইয়া নূরকে জড়িয়ে ধরে বলল। আরে পাগলি, কাঁদছিস কেন? চুপ, একদম চুপ। আমার তো কিছুই মনে নেই, আর কালকে এমনিতেই মন খারাপ ছিল, তাই রাগের মাথায় হয়তো অনেক কিছু বলে ফেলেছি, তুই কিছু মনে করিস না। নূর ওর ভাইয়াকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ আয়াস এসে বলল। হুম, ভাই বোনের কান্নাকাটির মধ্যে আমি কি ডিস্টার্ব করে ফেললাম মনে হয়? নূরের ভাইয়া তার জায়গা থেকে উঠে বলল। আরে না, তেমন কিছু না। নূর কান্না করছিল, ও ভাবছিল আমি হয়তো ওর উপর কোনো কারণে রেগে আছি। আয়াস নূরের দিকে আর চোখে তাকিয়ে বলল। ভাই বোনের মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝি হয়েছে নাকি? নূরের ভাইয়া হাসি মুখে বলল। না না আয়াস, তেমন কোনো ব্যাপার নেই। আচ্ছা তোমরা বসো, আমি আসছি, তোমাদের জন্য খাবার নিয়ে আসি। আয়াস নূরের দিকে তাকিয়ে বলল। ভাইয়া থাক, লাগবে না, আমি অয়েলি খাবার খাই না, আমি মিষ্টি ভালোবাসি, বাসায় গিয়ে ঠিক খেয়ে নিব। নূরের ভাইয়া আয়াসের কথা কতটা কি বুঝেছে তা নূর জানে না, কিন্তু নূর বেশ ভালোই বুঝতে পেরেছে। নূরের ভাইয়া উনি চলে গেলেন খাবার আনতে, আয়াসের কোনো কথা না শুনে। নূরের ভাইয়া চলে যেতেই আয়াস মায়ার দিকে তাকালো। মায়া বেঘরে ঘুমাচ্ছে। নূর মায়ার পাশে বসতে গেলেই আয়াস নূরের হাত ধরে ওর কাছে টেনে আনলো।
নূর ঝটকা সামলাতে না পেরে অনেকটা আয়াসের গায়ে হুমড়ি খেয়ে পড়ল, তবুও আয়াস সামলে নিয়েছে। নূরের কানের পাশে গুজে রাখা চুলগুলো আয়াস নূরের মুখের উপর ছড়িয়ে দিয়ে নূরের মুখের উপর একটা ফু দিল। নূর খানিকটা কেঁপে উঠতে আয়াস বলল, এত কাপাকাপি কিসের আপুসোনা? ভালোবাসা নিতে গেলেই তোমার যত ভয়, এই ভয়টা আমি আজকে কাটিয়ে ছাড়বো। দেখো, বাসায় চলো। নূর হাত দিয়ে আয়াসকে সরাতে গেলে আয়াস বলল, একবার বলেছি না পালানোর চেষ্টা করবা না? তুমি যতটা পালানোর চেষ্টা করবে আমি ততটাই তোমার কাছে এগিয়ে যাব। নূর চুপ করে আছে মাথা নিচু করে। আয়াস পুনরায় বলল, আচ্ছা যাই হোক, এখন বলো কান্না করছিলে কেন? নূরের ভাবভঙ্গির পরিবর্তন হলো না। নূর আগের মতোই চুপ করে রইল। আয়াস পুনরায় বলল, কি হলো বলো? না বললে তুমি তো জানো আমি ঠিক কি করতে পারি। আমি অত্যন্ত লজ্জাহীন একজন মানুষ যে যেখানে সেখানে সবকিছু করতে পারে। তাই তাড়াতাড়ি অ্যান্সার দাও। নূর মিনমিন সুরে বলল, আসলে ভাইয়া আমাকে নিয়ে অনেক চিন্তা করে তো, তাই আমি একটু রাগারাগি করছিলাম, সেজন্যই আর কি। নূর আয়াসকে সত্যিটা বলল না, কারণ আয়াস নূরদের বাসাতে যতদিন ছিল মায়া আয়াসের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। আর মায়া যেহেতু ওদের বাড়ির হবু বউ, তাই মায়ের সব কথা আয়াসকে বলে মায়াকে আয়াসের চোখে নিচে নামাতে চায় না নূর। কথাটা শোনা মাত্রই আয়াস ওর হাতের বাঁধন হালকা করতেই নূর সিটকে দূরে সরে গেল। আসলে আয়াস ওকে এত শক্ত করে আটকে রেখেছিল যে আচমকায় ছেড়ে দিতেই নূর ভারসাম্য হারিয়ে ফেলল। আয়াস নূরের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে বলল, ও নূর আয়াসের মুখ দেখে বুঝতে পারল যে আয়াস কোনোভাবে ওর কথা বিশ্বাস করেনি। আসলে না বিশ্বাস করারই কথা। নূর মিথ্যা নামক জিনিসটাও ঠিক করে গুছিয়ে বলতে পারে না। ওর শরীরের মাঝে অস্থিরতা কাজ করে, চঞ্চলতা বাড়ে, মুখের ভাবভঙ্গির পরিবর্তন হয় যখনও কখনো মিথ্যা বলতে যায়। এইভাবে ছোটবেলায় ওর আম্মুর কাছে কতবার যে ধরা খেয়েছে তার ঠিকানা নেই। নূরের ভাইয়া প্লেট ভর্তি খাবার সাজিয়ে ওদের সামনে রাখলো। নূরের গলা দিয়ে খাবার নামছে না, বারবার আয়াসের মুখের দিকে তাকাচ্ছে। মানুষটা অতিরিক্ত স্বাভাবিক, তবু যে আয়াসের এমন একটা লুকে নূর কেন মেনে নিতে পারছে না নূর জানে না। আয়াস সব কিছু রেখে হালিম খেলো, যেটা মায়ের মা বরাবরই অত্যন্ত ঝাল দেয়। নূর যতদূর জানে আয়াস ঝাল খাবার খায় না। ইফার কাছ থেকে নূর এই কথাটা জেনেছে। আয়াসের সাদা মুখে কানের অংশটুকু লাল হয়ে আছে, মনে হচ্ছে যেন নিজের মাঝে রাগটাকে দ্বিগুণ করার চেষ্টা করছে। আর দিন শেষে রাগগুলো আয়াস নূরের উপরেই ঝাড়বে। নূর এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিয়ে বলল, ভাইয়া আমার শরীরটা ভালো লাগছে না, আমি আর খাবো না। আয়াস নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? নূর ঘাবড়ে গিয়ে বলল, জানি না, জ্বর জ্বর আসছে মনে হয়। নূরের ভাইয়া চিন্তিত কণ্ঠে বলল, আয়াস, তুমি যাওয়ার পথ ওর জন্য একটু ওষুধ নিয়ে নিও। আয়াস মাথা নাড়িয়ে বলল, জি ভাইয়া। নূর চুপচাপ বসে রইল, কি হবে ভাবছে শুধু। কিছুক্ষণ পর ওরা রওনা দিল। আয়াস ড্রাইভ করছে, পাশে বসে আছে নূর। আয়াস বেশ চুপচাপ, কথা বলছে না দরকার ছাড়া। হঠাৎ আয়াস একটা ফার্মেসির দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই নূর বুঝতে পারল যে আয়াস ওষুধ কিনবে। তাহলে কি আয়াস ওর কথা বিশ্বাস করছে, নাকি ওকে ওর জ্বালাই ফাঁসাচ্ছে? কোনটা? আয়াস দোকান থেকে ওষুধ এনে নূরের হাতে দিয়ে বলল, নাও, জ্বর কমবে। নূর কাঁপা কাঁপা হাতে ওষুধটা নিল। ওর তো জ্বর নেই, তাহলে ওষুধটা কেন খাবে? তাই হাজারো কল্পনা জল্পনা করে বলল, বাসায় গিয়ে খাই। আয়াস একটু ভারী গলায় বলল, তাড়াতাড়ি খাও, নো মোর ওয়ার্ডস। নূর আর কথা বাড়ালো না, ওষুধটা খেয়ে ফেললো। মনে মনে বলতে লাগলো, খোদাই যে কেন মিথ্যে বলতে চাস আল্লাহ মালুম। এখন ওষুধ খেয়ে যদি উল্টো কাজ হয়। আয়াস গাড়ি চালালো। নূর একটু অন্যমনস্ক ছিল, তাই খেয়াল করেনি যে কোথায় এসেছে। নূর গাড়ি থেকে নেমে দেখলো ওর একটা ছোট্ট বাড়ির সামনে নেমেছে। নূর অবাক হয়ে বলল, এটা কোথায়? আয়াস একটা রহস্যময় হাসি দিয়ে বলল, ডেভিল ভিলা। কোথায় নিয়ে আসলেন এটা? অবাক হয়ে বলল নূর। ডেভিল ভিলা আপুসোনা। কথাটা বলে নূরের দিকে একটা মিষ্টি হাসি দিতেই নূরের প্রাণ যায় যায় অবস্থা। এতদিন হন্টেড ভিলা নাম শুনেছে, কিন্তু ডেভিল ভিলার নাম কখনো শোনেনি নূর। নূর শুকনো একটা ঢোক গিলে বলল, কি বলছেন এসব?
ডেভিল ভিলা সেটা আবার কি? আয়াস ওর হাতের ঘড়িটা খুলে পকেটে রাখতে রাখতেই বলল, আমি ডেভিল, আর আমার বাসা মানে ডেভিলের বাসা, তাই ডেভিল ভিলা। অ্যাজ সিম্পল অ্যাজ মি। নূর কথাটা শুনে ভুরু কুচকালো, অবাক হওয়া কণ্ঠে বলল, আমি সিম্পল? এটা আমাকে মানতে হবে? আপনি কি জানেন আপনার মাঝে কত প্যাচ আছে? অনর্গল কথাগুলো বলে আয়াসের দিকে তাকাতে দেখলো আয়াস ওর দিকে কপাল কুঁচকে বিরক্ত ভাব নিয়ে তাকিয়ে আছে। ছেলেটা রেগে আছে কি বিরক্ত হয়ে আছে তা বোঝার খুব একটা ভালো দিক আছে, সেটা হলো কপালের ভাঁজ। ছেলেদের মতো মেয়েদের কপালের চামড়ার ভাঁজ আসে না, বার্ধক্য ব্যতীত এবং কিছু ব্যতিক্রম ছাড়া। ছেলেরা রেগে গেলে তাদের কপালে ভাঁজ পড়ে না, তাদের চোখ মুখের অবস্থা দেখলেই বোঝা যায়। তবে বিরক্ত হলে বিরক্তি তাদের মুখে স্পষ্ট বোঝা যায়, কপালের ভাঁজ দেখে যা তীব্র বিরক্তিকে প্রকাশ করে। নূরও আয়াসের ভাবভঙ্গিগুলো ভালোভাবে লক্ষ্য করে বেশ। আসলে মানুষটাকে বুঝে উঠতে পারে না তো, তাই যতটুকু সম্ভব ততটা বোঝার চেষ্টা থেকে নিজেকে বিরত রাখে না। আয়াসের কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। নূরের বিষয়টা বেশ মজা লাগলো, কারণ ও আয়াসকে ওর কথাতে রাগাতে পারবে জানে, কিন্তু কখনো যে বিরক্ত করাতে পারবে সেটা কখনো ভাবেনি নূর। আয়াস বিরক্তি ভাব নিয়ে বলল, একটু বেশি বলে ফেলছো না আপু সোনা? হঠাৎ নূরের মাথাটা একটু টাল দিতেই নূর কয়েক কদম পিছিয়ে গিয়ে বলল, বেশি বলি আর কম বলি আমি এখানে যাব না। কথাটা বলতে বলতে ওর মাথাটা আর একটু ঘুরতে লাগলো। মাথার চক্করে আর আয়াসের ভয়ে নূর আরও কয়েক কদম পিছিয়ে যেতে গেলেই আয়াস ওর হাতটা ধরে ওর কাছে টেনে এনে একেবারে কোলে তুলে নিল। নূর যেন হাওয়াতে ভাসছে। আয়াস কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। নূর শক্ত করে জামার কলারটা চেপে ধরে আছে। আয়াসের শরীর থেকে অপূর্ব এক সুবাস ভেসে আসছে। শরীরের মাঝে আছে একরাশ শীতলতা আর সুগন্ধ অনুভূতি, যা আয়াসের এত কাছে না আসলে নূর জানতেই পারত না। আয়াসের চোখের দিকে তাকালো নূর। হালকা বাদামি, চোখগুলো লেন্সবিহীন। হালকা কোকড়ানো চুলগুলোতে থাকা খানিক পেঁয়াজগুলো দেখে নূরের মাঝে প্রবল ইচ্ছা জাগছে তা ছড়িয়ে দেওয়ার। নিজের সুপ্ত বাসনাকে পূরণ করার জন্য নূর হাতটা আয়াসের মাথার দিকে তুলতে গিয়েও পারল না। শরীরে হঠাৎ করে শক্তি পাচ্ছে না। কালো রঙের শার্টটা সাদা চামড়ার উজ্জ্বলতাকে বাড়িয়ে দিচ্ছে, তা নূরের চোখে ধরেছে বেশ। এক কথায় চোখ ধাঁধানো এক রহস্যময় পুরুষ। নূর এত গভীরভাবে কখনো কাউকে পর্যবেক্ষণ করেনি, আর না কারোর এত কাছে এসেছে। আয়াসই হয়তো ওর জীবনের সেই প্রথম এবং শেষ পুরুষ। আয়াসের মাঝে মগ্ন থাকতে গিয়ে নূর এতক্ষণ খেয়ালই করেনি যে আয়াস কখন বাসার মধ্যে ঢুকে গেছে। হঠাৎ আয়াস বলল, কাজল চোখের নারীর এইভাবে কোনো ডেভিল পুরুষের দিকে তাকানো মানা, তাহলে যে ডেভিলটাও মায়ায় পড়ে নিজের রূপ পরিবর্তন করে নিতে বাধ্য হবে। কথাটা বলে আয়াস নূরকে বিছানার উপর বসিয়ে দিল। নূর এখনও আয়াসের জামার কলার ছাড়েনি, হাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছে আয়াসকে। নূরের চোখ জোড়া ঘুমে ঢুলু ঢুলু হয়ে আসছে, যেন কেউ হাই ডোজের ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। নূর হালকা পিটপিট করে তাকিয়ে এক আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, দেখান না নিজের আসল রূপটা। মুখোশধারী মানুষরা যে বড্ড কুৎসিত হয়। অন্যমনস্ক হয়ে কথাগুলো বলল নূর। তারপর হঠাৎ আয়াস ওর হাতে থাকা গাড়ির চাবিটা দিয়ে নূরের পেটে আঁচড় দিয়ে বলল, ডেভিলরা ডেভিলই হয়, তাদেরকে মুখোশ পরে বেশ লাগে। হঠাৎ পেটে আঁচড় পেতেই নূরের হোশ ফিরে আসলো। বুঝে আতকে চোখগুলো বড় বড় করে তাকালো। চমকে গিয়ে আয়াসের শার্ট ছেড়ে দিল। বুঝতে পারলো যে কোন এক প্রকার ঘোরেই কথাগুলো বলেছে আয়াস। নূর সরে যেতে আয়াস বলল, সরে গেলে যে কেটে গেল এই ঘর। নূর কিছু বলল না, শক্ত করে নিজের মাথাটা চেপে ধরল। আয়াস নূরকে পুনরায় কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। ইতিমধ্যেই নূরের শরীরের মাঝে বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। হাত পা অবশ্যই আসছে, শরীর নেতিয়ে পড়েছে কয়েক মিনিটের মধ্যেই। আয়াস সিঁড়ি দিয়ে নামছে নূরকে কোলে নিয়ে। নূরের মাথার ভিতর সবটা ভন ভন করে ঘুরছে। আধো আধো কণ্ঠে বলল, আমার এমন হচ্ছে কেন? কি হচ্ছে আমার সাথে? আয়াস হাঁটতে হাঁটতে বলল, আজ মেরে ফেলবো তোমাকে, শুধু ওয়েট করো, আমাকে মিথ্যা বলার শাস্তি এটা। নূর কাঁপা কাঁপা হাতে আয়াসকে শক্ত করে ধরল, যাতে আয়াস ওকে ছেড়ে না দেয়। নূরের মাথাটা আপনা আপনি আয়াসের বুকে গিয়ে পড়ল। আধো আধো গলায় নূর বলল, প্লিজ মারবেন না আমাকে, আমি বাঁচতে চাই।
কথাটা বলে ওর চোখ বুজে আসতে নিলেই আয়াস নূরকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল নিমিষেই। নূরের শরীরে শক্তি নেই যে ও সাঁতার কাটবে, তবুও জলের মধ্যে হাত পা ঝাপটে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। মুখ থেকে কোনো আওয়াজও ভেসে আসছে না। নূর সুইমিং পুলের জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আয়াস পুলের ধারে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর নূরকে ডুবে যেতে দেখছে। এতক্ষণে নিশ্চয়ই জল খেয়ে নূরের পেট ফুলে ঢোল। আয়াসের কণ্ঠস্বর নূরের কানে কতটা গেল আয়াস জানে না, তবু আয়াস উচ্চস্বরে বলল, ডোন্ট ডেয়ার টু বি আ লাই পারসন। আমাকে মিথ্যা বলার শাস্তি এটা। আমাকে মিথ্যা নেশাতে জড়াবে না আপু সোনা, তাহলে রেজাল্ট এমনই হবে। আর কতদিন এভাবে নিজেকে ঘরবন্দি করে রাখবেন ভাইয়া? আপনার শরীরের জ্বর কমে এলো, তা নিজের সম্পত্তির ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? খানিকটা আলস্যময় ভঙ্গিতে কথাটি বলল আয়াসের মামা মুজিবুর সাহেব। আয়াসের বাবা ইশতিয়াক সাহেব তিনি নিজের গায়ে শালটা আরও খানিকটা টেনে নিয়ে বলল, ভাববো কখনো যদি সময় হয়। ওনার এমন কথা শুনে তেহেরাত সাহেব নিজে একটা বাঁকা হাসি হেসে তাচ্ছিল্যের সুরে বললেন, দেখেন, এইভাবে যদি প্রিয়ন্তীর মতো আপনারও সে সময় চলে আসে, তাহলে তো হাওয়াই মিঠাইয়ের মতো মিশে যাবে। ইশতিয়াক সাহেব তিনি তার চোখটা খানিকটা সরু করে বললেন, এসব ভবিষ্যৎ নিয়ে দেখছি। তোমার অনেক অভিজ্ঞতা মুজিবর। ইশতিয়াক সাহেবের এমন কথা শুনে মুজিবুর সাহেব খানিকটা ভড়কে গেলেন। গলা পরিষ্কার করে কথা পাল্টে বললেন, এই কয়দিন খুব ব্যস্ত ছিলাম, সম্পত্তির সব কিছু আমার নামে করতে হবে, সে কাজের সূত্রে একটু রংপুর গিয়েছিলাম। ভালো উকিল দিয়ে সব বন্দোবস্ত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ভুল না হয়, তাতে আমার ছেলে মেয়ের ভবিষ্যতই খারাপ হবে। ইশতিয়াক সাহেব চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসলেন। তারপর গাঢ় কণ্ঠে বললেন, প্রিয়ন্তী মারা গেল কত বছর তোমার মনে আছে মুজিবর? মুজিবুর সাহেব তিনি একটা সিগারেট ধরিয়ে লম্বা শ্বাসে তার ধোঁয়া টেনে বললেন, হবে হয়তো 8 থেকে 9 বছর। ইশতিয়াক সাহেব তিনি বিষাক্ত সিগারেটের ধোঁয়া হাত দিয়ে বাতাস থেকে সরানোর বৃথা চেষ্টা করে বললেন, 10 বছর। 10 বছর হলো সে আমাদের মাঝে নেই। মুজিবুর সাহেব ধোঁয়া ছেড়ে বললেন, আজ প্রিয়ন্তী বেঁচে থাকলে প্রত্যেক সম্পত্তির 30% অংশ তাকে দিতে হতো। ইশতিয়াক সাহেব মুচকে এসে বললেন, তোমার কি মনে হয় যে সে নিত? উনি সিগারেটটা ট্রেতে ফেলে বললেন, লোভ কার না থাকে বলুন তো? যাই হোক, যে নেই সে নেই, তার কথা টেনে মন খারাপ না করাই শ্রেয়। সামনের মাসের প্রথম সপ্তাহের শুরুর দিকেই, ওই তো 3 তারিখে সব কিছু বাবা আমার নামে লিখে দিবেন, তাই সেদিন আপনাদের সবার উপস্থিতি কাম্য। জি, যাওয়ার চেষ্টা করব। আয়াস নাকি তার ভাইয়ের হবু বউকে বিয়ে করেছে শুনলাম। খানিকটা খারাপ ভঙ্গিতে বললেন। জি, ঠিক শুনছো। উনি চেয়ার থেকে উঠতে উঠতে বললেন, সমস্যা নেই, খানদানি বংশের ছেলে, চরিত্রের দোষ থাকবে এটাই স্বাভাবিক। আমার ছেলে এই তো কিছুদিন আগে আরেকটা বিয়ে করলো, মেয়েরা সিলেটের জমিদার বংশের, অনেক কিছুই পাবে আমার ছেলে। যাই হোক, প্রয়োজনে আয়াস আরো কয়টা বিয়ে করুক, সমস্যা নাই। ইশতিয়াক সাহেব নির্লিপ্তভাবে বললেন, আয়াসের স্ত্রী খুবই সাধারণ পরিবারের, তবে তার শরীরেও খানদানি বংশের রক্ত আছে, এতটুকু বলতে পারি। উনি ভুরু কুঁচকে বললেন, কিভাবে? উনিও মুজিবুর সাহেবের কথা উপেক্ষা করলেন, যেমনটা মুজিবুর সাহেব কিছুক্ষণ আগে ওনার কথা উপেক্ষা করেছিলেন। উনিও উপেক্ষা করে বললেন, বিয়েতে তো আসলেন, তবে আমি না গেলেও ওরা সেদিন যাবে। বৌমা আমার মাশাআল্লাহ, চোখ ধাঁধানো। মুজিবুর সাহেব বুঝলেন যে উনিও কথাটা উপেক্ষা করে গেলেন, তাই মুচকে এসে বললেন, আজ আসি। উনি চলে যেতেই ইশতিয়াক সাহেব ওনার স্ত্রীর ছবির দিকে তাকালেন আর বললেন, আর যাই হোক, কাপুরুষের মতন চরিত্র নিয়ে আমার ছেলে বড় হয়নি। সে ভালোবাসতে জানে, আর 5 জনের মতন ঢাকঢোল পিটিয়ে সে ভালোবাসতে জানে না। সে যে নীরবে ভালোবাসে, যে ভালোবাসাতে কষ্ট বেশি, আর সেই কষ্টটা সে নীরবে একা সহ্য করে যায়। বুঝলে তো প্রিয়ান্তি, তোমার ছেলেটা হাজারো রাসায়নিক সমীকরণে মেলানোর ক্ষমতা থাকলেও ভালোবাসার সমীকরণটা সে বড্ড জটিল দৃষ্টিতে দেখে, তাই তো ভালোবাসা বুঝেও বোঝে না। জুম ইন জুম আউট, ড্যাম। আপু সোনা এত মিস্টেক কেন করো বলো তো? ল্যাপটপে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো আয়াস। ওর ঘরে অনেক জায়গায় সিসিটিভি লাগানো আছে, যেটা আয়াস ছাড়া দ্বিতীয়জন কেউ জানে না।
কিছু আছে সিসিটিভি, আর বেশ কয়েকটা আছে যেগুলো খুব কম ডেসিবেলের শব্দকেও আয়ত্ত করে নেয়, আর যার মাধ্যমে প্রতিনিয়ত নূরের ওপর লক্ষ্য রাখে আয়াস। কাল নূরকে কল করার পর যখন নূরের ফোন বন্ধ বলে তৎক্ষণাৎ আয়াস সিসিটিভি ফুটেজ দেখতে লাগে। সব কথাও শুনেছে আর দেখেছে। তাছাড়া আলাদাভাবে নূর কার সাথে কী কথা বলে ফোনে সব আয়াসের কাছে রেকর্ড করা থাকে। ও একজন সায়েন্টিস্ট, তাই এইসব কাজ ওর কাছে কোনো ব্যাপার না। খুব ইজিলি নজর রাখে নূরের ওপর। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নূরের দিকে তাকালো আয়াস। মেয়েটার চোখ মুখের অবস্থা এখন স্বাভাবিক। কিছুক্ষণ আগে আয়াস যখন পুল থেকে তুলে আনে তখন শরীরের অবস্থা ছিল খারাপ, চোখ উল্টে আসছিল, শরীরে জল প্রবেশ করাতে পেটে প্রচুর জল ছিল, শ্বাস আটকে আসছিল। আর সঠিক ট্রিটমেন্টে আবার ওকে স্বাভাবিক অবস্থায় আনে, তারপর সঠিক মেডিসিন দিয়ে দেয় যাতে দ্রুত আরোগ্য লাভ করে। আয়াস ল্যাপটপটা পাশে রেখে নূরের কাছে গেল। নূরকে একটা নিষ্পাপ শিশুর মতো লাগছে, অনেকটাই ভোরে প্রথম ফোঁটা ফুলের মতো। আয়াস নূরের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার পানিশমেন্ট তো তখনই শুরু হবে যখন তোমার জ্ঞান ফিরবে। এতদিন আমি নিজে থেকে তোমার কাছে গিয়ে তোমাকে ভালোবেসেছি, আর আজ তুমি নিজে আমাকে কাছে টেনে নিয়ে নিজের মতো করে ভালোবাসবে, আর এটাই হবে তোমার পানিশমেন্ট, বুঝলে আপু সোনা? ঘুমের মাঝে হঠাৎ দম বন্ধ করে অনুভূতি হতে নূরের ঘুম ভেঙে গেল। হঠাৎই বিছানা থেকে উঠতে গেলে নিজের উপর ভার কিছু অনুভূতি হতেই দেখলো আয়াস ওকে জাপটে জড়িয়ে ধরে আছে। আয়াসকে দেখে খানিকটা রাগও হলো, পুরনো কথা কয়েক মুহূর্তের মধ্যে মনে পড়তেই। আয়াসকে ঠেলে সরাতে গেলেই হঠাৎ আয়াস জেগে গেল। আয়াস এতক্ষণ ঘুমায়নি, জেগেই ছিল। নূর রেগে ওকে সরাতে গেলেই আরও শক্ত করে জড়িয়ে ধরল আয়াস। নূর রেগে বলল, সমস্যা কি আপনার? এমন করছেন কেন? তখন পুরোপুরি মারতে পারেননি, তাই এখন মারার চেষ্টা করছেন? আয়াস নূরের দিকে তাকিয়ে বলল, রেগে যাচ্ছে কেন আপু সোনা? নূর এবার ঝটকা মেরে উঠে গেল। আয়াস হাত ধরতে গেলেই দূরে সরে গিয়ে বলল, আমি জানি আপনি আমাকে বাঁচতে দেবেন না, তাই তো আমাকে জলের মধ্যে ফেলে দিয়েছিলেন, তাই না? আয়াস মুচকে এসে বলল, আচ্ছা আপু সোনা, আমি না হয় তোমার ক্ষতি চাই, কিন্তু তোমাকে তুলে আনলো কে? কেই সেই মহান আর দিলদরদি মানুষ যে আফসার নূরকে এই ডেভিল ভিলার পুল থেকে কোলে করে তুলে আনলো, তাও আবার আমার উপস্থিতিতে? নাকি তুমি নিজে এসেছো? কোনটা? নূর আয়াসের কথাটা শুনে একটু ঘাবড়ে গেল আর ভাবতে লাগলো সবটা সত্যি তো। আয়াস ছাড়া এই বাসাতে কেউ নেই, তাহলে একমাত্র আয়াসই সেই যে ওকে জল থেকে তুলে আনবে। নূর ভাবলো আর ভেবে বুঝলো যে আয়াসই ওকে সেখান থেকে তুলেছে আর এখন ওর কথার জালে ফাঁসাচ্ছে। তাই নূর ভাবলো তবুও আয়াসের কাছে হার মানবে না, মুড নিয়ে চলবে। নূর কথা ঘোরানোর জন্য বলল, আমি এই বাসায় আর এক মুহূর্তও না, আমি বাসায় যাব। কথাটা বলে বিছানা থেকে নামতে গেলেই আয়াস ওর হাত ধরে কাছে টেনে বিছানায় শুয়ে দিয়ে বলল, কোথায় পালাচ্ছ আপু সোনা? আমি কি তোমাকে যেতে বলেছি? নূর শুকনো ঢোক গিলে বলল, সরুন আমার কাছ থেকে, আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। আয়াস নূরের হাতের বাঁধন আলগা করে বলল, কটা বাজে খেয়াল আছে? রাত 2:30। নূর ঘড়ির দিকে তাকালো। হ্যাঁ, সত্যি 2:30 বাজে, তাই চাইলেও এত রাতে নিজে যেতে পারবে না। নূর চুপটি করে রইল দেখে আয়াস বলল, পানিশমেন্টের কথা ভুলে গেলে? কথাটা শুনতেই নূর চমকে উঠল। পানিশমেন্ট হিসাবে তো আয়াস ওকে জলে ফেলে দিয়েছিল, তাহলে কি এখন আবার তেমন কিছুই কি হতে চলেছে? কথাটা ভাবতেই নূরের মনে অজানা এক ভয় দোলা দিতে লাগলো। ভয়ে থমথমে গলায় বলল, কি পানিশমেন্ট? আয়াস খুব সুরেলা করে বলল, আমাকে নিজের মতো করে ভালোবাসতে হবে আজ, আর এটাই তোমার পানিশমেন্ট। কথাটা শুনে নূর অবাক হয়ে বলল, কি? আয়াস নূরের কোমরে আলতো করে স্লাইড করে বলল, জি, আর পানিশমেন্টের কোনো ছাড় নেই, তাই যে করেই হোক পূরণ করা চাই। নূর হালকা কাঁপা কাঁপা গলায় বলল, কি করতে হবে আমাকে? আয়াস মুচকি হেসে বলল, বললাম না কি করতে হবে? যাই হোক, তুমি যখন আবারও শুনতে চাইছো তখন বলতে তো হবেই। আমি বললাম যে অন্যদিন আমি নিজে থেকে তোমার কাছে আসি,
নিজে থেকে তোমাকে ভালোবাসি, তাই আজ তুমি নিজে থেকে আমার কাছে আসবে। এই সহজ কথাটা তোমার মাথায় গেল না আপু সোনা? নূর বুঝতে পারল যে আয়াস ওকে ঠিকই বোঝাতে চাইছে। লজ্জার লুকিয়ে মাটিতে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে। আর যাই হোক, একটা ছেলে যতটা সহজে একটা মেয়ের কাছে আসতে পারে, একটা মেয়ে অতটা সহজে একটা ছেলের কাছে যেতে পারে না। নূর কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন আপনি অন্যায় আবদার করছেন, আমি এসব পারবো না। আয়াস নূরের আরও কাছে এগিয়ে গিয়ে বলল, কেন পারবে না আপু সোনা? আমি একজন এমন ডেভিল মানুষ হয়ে যদি তোমার এত কাছে যেতে পারি, তুমি কেন পারবে না? নূর চুপ করে চোখ বন্ধ করে আছে। আয়াস অবলীলায় এমন এমন কথা বলছে যে নূরের লজ্জার মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে ক্রমশ। আয়াস নূরের লজ্জা মিশ্রিত মুখ দেখে বলল, কি এত ভাবছো আপু সোনা? নূর পুনরায় চোখ বন্ধ রেখে বলল, দেখুন আমি পারবো না। হঠাৎ আয়াস নূরের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, নাও, তুমি আমাকে আমার কিস রিটার্ন করো। আয়াস চোখ বন্ধ করে আছে। নূর জানে যে আয়াস ওকে বলেছে কাজটা যতক্ষণ না করবে ততক্ষণ ওর নিস্তার নেই। তবুও শেষবারের মতো আয়াসকে একবার অনুরোধ করলো। প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি পারবো না। আয়াস এবার খানিকটা ভারী গলায় বলল, আমার কথা শুনবে কি না, ইয়েস অর নো? নূর এবার ওর মুখটা আয়াসের কপালের কাছে নিয়ে গিয়েও পিছিয়ে এলো। ভয় পাচ্ছে খুব, শরীরের মাঝে অস্থিরতা কাজ করছে, লজ্জা পাচ্ছে দ্বিগুণ। নূর ওর কাঁপা কাঁপা ঠোঁট দুটো আয়াসের কপালে হুট করে শুয়ে দিয়ে দ্রুত সরে এলো। নূরের হার্টবিট বাড়ছে ক্রমশ। আয়াসের প্রতি এক অজানা অনুভূতিও কাজ করছে তীব্র। আয়াস চোখ খুলে মুচকি হাসল। নূরের মুখ লজ্জায় লাল হয়ে আছে। আয়াস একটু কেশে বলল, ওকে, নাইস স্টার্টিং। যাই হোক, এবার সেকেন্ড স্টেপ। কথাটা বলে নূরের মুখটার কাছে আনতেই নূরের নিঃশ্বাসগুলো আরও দীর্ঘ হতে লাগলো। আয়াস ওর ঠোঁট দিয়ে নূরের ঠোঁট ছোঁয়াতেই নূর হালকা কেঁপে উঠল। বেশ কিছুক্ষণ পর আয়াস সরে এসে মুখটা মুছে বলল, নাও ইটস ইওর টার্ন, শুরু করো। আয়াসের কথা শুনে নূর পারলে 2 কদম পিছিয়ে যায়। ভয় আর উত্তেজনায় ওর শরীর কাঁপছে। আয়াস নূরের হাত ধরে কাছে টেনে আনতেই নূর আয়াসের গায়ের উপর গিয়ে পড়ল। নূর কোনো কিছু না ভেবে হঠাৎ আয়াসের ঠোঁটে জোরে কামড় বসালো। দ্রুত সরে এলো নূর। এবার আয়াস হয়তো ওকে রেগে চড়থাপ্পড় না মেরে দেয়। কথাটা ভাবতে লাগলো। আয়াস নূরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, টেস্ট ইজ গুড আপু সোনা। নূর অবাক হলো অনেক বেশি। মানুষটা ওকে কিছু বলল না। আয়াস বিছানায় গায়ে দিয়ে বলল, এখন মনে হচ্ছে রোজ রোজ তোমার এমন ভালোবাসা আমার পাওয়া লাগবে। যাই হোক, এখন ঘুমাও। নূর যেন হাফ ছেড়ে বাঁচল। আর একটু হলে ওকে কি না কি করতে হতো। কথাটা ভেবে নূর দীর্ঘশ্বাস নিল। তবে মনের মাঝে অজানা এক অনুভূতির কাজ করছে আয়াসের প্রতি, যার সূত্রপাত আগেই ঘটেছিল, কিন্তু তা এখন ভালোভাবে জানান দিচ্ছে। নূর চুপটি করে শুয়ে পড়ল। আয়াস চোখ বন্ধ করে আছে। আয়াসকে দ্রুত এক পলক দেখে নূর চোখ বন্ধ করে নিল। বুকের ভেতর কেমন যেন উথাল পাতাল করছে, তবুও নিজেকে সামলে নিচ্ছে নূর। তোমার মামু এসেছিলেন আয়াস, তিনি সব সম্পত্তি নিজের নামে করবেন, তাই তোমাদের সকলকে সেখানে উপস্থিত থাকতে বলেছেন। আয়াস স্থির দৃষ্টিতে ওর মায়ের ছবির দিকে তাকিয়ে বলল, যাব, নিশ্চয়ই যাব। না গেলে কি হয় বলো? আয়াসের বাবা মুস্কি হেসে বললেন, সে তো যাবেই, কিন্তু আমি যে যাব না আয়াস। আয়াস খানিকটা উচ্চস্বরে হেসে বলল, তোমাকে তো যেতেই হবে। তুমি না গেলে কি করে হবে বলো? তাছাড়া মামার বাড়ির আদর মিস করলে হয়? তাই আমি তো 1 সপ্তাহ আগে যাব। কথাটা বলে ওর বাবার দিকে চোখ টিপ মেরে আয়াস বেরিয়ে গেল। আয়াসের বাবা আয়াসের যাওয়ার দিকে চেয়ে রইলেন। উনি নিজে কখনো ওনার ছেলেকে বুঝে উঠতে পারেননি, তবে আয়াস যা করে তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে, তা উনি জানেন। ভাবি, আজকে একটু বাইরে যাবে? তুমি তো বাসার বাইরে কোথাও যাও না। আমি তো না হয় টিউশনের জন্য একটু বাইরে হাওয়া বাতাস পাই, কিন্তু তুমি তো ঘর থেকেই বের হও না। আচ্ছা, তোমার কি বাইরে যেতে ইচ্ছে করে না, নাকি ভাইয়ার ভয় যেতে পারো না? কোনটা? নূর মুচকে এসে বলল, আচ্ছা ইফা, তুমি কি সত্যিই জানো না যে তোমার ভাইয়া কি করে?
তার ঘরের সেই গোপন কক্ষটা ঠিক কোথায়? ইফা কপাল কুঁচকে বলল, আমি নিজেও তো জানতে চাই যে ভাইয়া কি করে বা তার ঘরের গোপন কক্ষটা ঠিক কোথায়। তবে এতটুকু বলতে পারি, আহান ভাইয়া জানে যে আয়াস ভাইয়া কি করেন। আয়াস ভাইয়া আহান ভাইয়াকে অনেক ভালোবাসে, তেমনি আয়ান ভাইয়াও আয়াস ভাইয়াকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তাই উনি নিশ্চয়ই বলতে পারবেন যে কি করে। তুমি চাইলে তাকে জিজ্ঞাসা করতে পারো। নূর আহানের নামটা শুনে অনুভূতিহীন হয়ে বলল, আমার কোনো ইচ্ছে নেই ওনার সাথে কখনো কথা বলার। উনি আমার সাথে যা করেছে তা আমি কখনো ভুলবো না। উনি পুরো বিয়ে বাড়ির সব লোকের সামনে আমাকে ফিরিয়ে দিয়ে ওনার ভাইয়ের হাতে আমাকে তুলে দিয়ে চলে এসেছিল। আমি ওনাকে কখনো ক্ষমা করবো না, কখনো না। কথাগুলো বলতে বলতে নূরের চোখে জল চলে এলো। বারবার সেই দিনগুলোর কথা মনে পড়ে। ইফা নূরের অবস্থা দেখে সামাল দেওয়ার জন্য বলল, ভাবি, তুমি কি ইয়ার অবধি পড়াশোনা করেছো? নূর খানিকটা স্বাভাবিক হয়ে বলল। অনার্স সেকেন্ড ইয়ার অফ দি। ইফা প্রশ্ন করে উঠল, তুমি আর পড়াশোনা কন্টিনিউ করবে না? নূর আগের দিনের রাতের কথা মনে করে বলল, করছি তো ক্লাস, তোমার ভাইয়ের কাছে স্পেশাল ক্লাস। খানিকটা অন্যমনস্ক হয়ে কথাটা বলল নূর। ইফা মুখ চেপে ফিক করে হেসে বলল, ভাবি, স্পেশাল ক্লাস চালিয়ে যাও। নূরের ইফার হাসির আওয়াজ শুনে হুঁশ ফিরল। বুঝতে পারল যে ওর অজান্তে মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা। তারপর নূর নিজের মাথায় একটা চাপট মেরে বলল, সরি, আমার মুখ ফসকে কথা বেরিয়ে গেছে, আমি তা বলতে চাইনি। ইফা নূরের গালটা টেনে দিয়ে বলল, একটা কথা কি জানো তো ভাবি, আচমকায় মুখ ফসকে মানুষ সত্যি কথা বলে ফেলে। তুমিও যা বলেছো সত্যিই বলেছো, আমি জানি। নূরের লজ্জা লাগছে খানিকটা, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। কিন্তু একটা কথা তো সত্যি, জাস নূরের সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন, দিন শেষে নূরের অভিমানগুলো ভালোবাসা দিয়ে জয় করে নেয়। নূরের কথার ভাবান্তর ঘটে ইফা বলল, আচ্ছা ভাবি, ভাইয়া অনেক রোমান্টিক তাই না? ভাইকে দেখেই তো মনে হয় যে সে কত রোমান্টিক। নূর ধমকের সুরে ইফাকে বলল, ইফা, তুমি পিচ্ছি মেয়ে, তবে বেশি পাকনা পাকনা কথা বলো। ইফা মুখ চেপে হেসে বিছানা থেকে নেমে নূরের হাত ধরে বলল, হ্যাঁ, আমি বেশি পেকে গেছি বা কাঁচা আছি, যাই হোক এখন চলো। নূর অবাক হয়ে বলল, কোথায় যাব? ইফা মুচকে এসে বলল, চলো আজ ঘুরতে যাব। তুমি তো সারাদিন বাসায় বসে বসে বোর হও নিশ্চয়ই, তাই আজকে ঘুরতে যাব। নূর ভয়ার্ত কণ্ঠে বলল, না, কোথাও যেতে হবে না, বাসাতেই থাকবো। তোমার ভাইয়া জানতে পারলে আমার হাত পা ভেঙে রেখে দেবে। তুমি গেলে যাও ইফা, আমি কোথাও যাচ্ছি না। ইফা কপাল চাপড়ে নূরকে আশ্বস্ত করে বলল, আরে ভাবি, এত ভয় পাও কেন বলো তো? ভাইয়াই তো বললো তোমাকে ডেকে আনতে, ঘুরতে যাবে সে তোমাকে নিয়ে। নূর অবাক হয়ে বলল, সত্যি নাকি তুমি মিথ্যা বলছো? উনি নিজে বলেছেন? ইফা নূরের হাত ধরে টানতে টানতে জানালার কাছে নিয়ে গিয়ে বলল, দেখো ভাইয়া গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বেশি দেরি করো না, আবার ভাইয়া কিন্তু রেগে যাবে বলে দিলাম। নূর দেখল আয়াস গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের ওপরের দিকে দুটো বোতাম খোলা, কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে কারোর সাথে কথা বলছে। নূর আয়াসের দিক থেকে চোখ ফেরালো। ইফা বলল, দেখেছো, বিশ্বাস হয়েছে তো এবার? এখন তাড়াতাড়ি চলো, না হলে ভাইয়া রেগে যাবে। ইফা নূরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিচে নেমে গেল। নূর একটা লাল টুকটুকে শাড়ি পরে আছে, চুলগুলো খোলা আর চোখে কাজল। নূর সবসময় কাজল পরতে ভালোবাসে, তাই অল টাইম পরে থাকে। নূরের এই অতি সাধারণ লোকটায় আয়াসের কাছে অনেক প্রিয়। নূর আয়াসের সামনে দাঁড়িয়ে আছে। ইফা এখন ওর হাত ধরে আছে, যেন ও বাচ্চা মেয়ে আর ওকে ছেড়ে দিলেই পালাবে। ওরা দুজন দাঁড়িয়ে আছে। আয়াস ওদের দুজনের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ফোনে বলে উঠল, ইয়েস ডার্লিং, আই উইল কল ইউ ব্যাক। টেক কেয়ার ইউর সেলফ, লাভ ইউ। কথাটা শুনতেই নূর চমকে উঠল। কই, আয়াস তো আজ অব্দি কখনো ওকে ভালোবাসি কথাটা বলেনি। তবে এই মেয়েটাকে কত সহজেই ডাকলো আর আই লাভ ইউ বলল। কথাটা ভেবে নূরের মনের মাঝে সুপ্ত এক রাগানুভূতি হলো, তবু নিজেকে বুঝতে দিল না। আয়াস কলটা কেটে বলল, উঠে বসো। ইফা পেছনের সিটে উঠে বসল।
নূর ও ইফার সাথে বসতে গেলে আয়াস ওর হাত ধরে আটকে বলল। তুমি কোথায় যাচ্ছ? কথাটা শুনে নূর কেঁপে উঠল। তাহলে কি আয়াস ওকে নিয়ে যাবে না? শুধুই কি ইফাকে নিয়ে যাবে? কথাটা ভেবে নূরের চোখে জল চলে এলো নিমিষেই। আয়াস হাত ধরে খানিকটা কাছে এনে বলল, আমার পাশে বসবে তুমি। পিছনে কেন বসছো? বাই দ্য ওয়ে, লুকিং হট। কথাটা বলে চোখ টিপ মেরে নূরকে ছেড়ে দিয়ে ড্রাইভিং সিটে গেল আয়াস। নূর মনের মাঝে একটু শান্ত অনুভব করলো। নূর গিয়ে আয়াসের পাশে বসলো। আয়াস লুকিং গ্লাসটা ঠিক করে নিজেকে দেখে নিয়ে নূরের দিকে ঘোরালো, যাতে নূরকে ভালো মতো দেখা যায়। নূর আজ অনেকদিন পর কোথাও ঘুরতে যাচ্ছে। মনটা একদম তরতাজা লাগছে। আয়াস কিছুক্ষণ পর পর নূরকে দেখছে। নূর তো খেয়াল করতেই ওর নিজের কেমন একটু ইতস্তত বোধ হচ্ছে। ইফা মাঝে মাঝে এটা ওটা বলছে ওদেরকে। প্রায় 20 মিনিট পর আয়াস ধানমন্ডির একটা পার্কের সামনে এসে গাড়ি থামালো। ওরা গাড়ি থেকে নামতেই নূর আর ইফা নামলো। পার্কের ভেতর কত মানুষজন, কত বাচ্চারা খেলা করছে, কত নতুন দম্পতি বসে আছে, কত প্রেমিক প্রেমিকা ছবি তুলছে, হাওয়াই মিঠাই খাচ্ছে। আয়াস নূরের হাতটা মুষ্টিবদ্ধ করে বলল, চলো ইফা, তুই আগে আগে চল, আমরা পিছন পিছন যাচ্ছি। ইফা আগে আগে যেতে লাগলো। ইফা গিয়ে একটা দোলনায় গিয়ে বসলো। নূর আর আয়াস দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা হাওয়াই মিঠাই নিয়ে ছোট্ট 10 কি 11 বছর বয়সী একটা ছেলে বলে উঠল, আপা, হাওয়াই মিঠাই নেবেন? নূর ছেলেটার দিকে তাকালো। বাচ্চা ছেলেটার মুখটা কত মায়াবী, দেখলেই মায়া হয়। কিন্তু ওর কাছে যে টাকা নেই যে ও কিনবে, কিন্তু আয়াসকেও কখনো বলবে না কিনে দেওয়ার জন্য। তাই কিছুক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ছেলেটা আবার বলে উঠল, আপা নেন না, অনেক ভালো খেতে, দাম কম আছে, দয়া করে নেন না আপা। নূর কি বলবে বুঝতে পারছে না, একটু ঘাবড়ে গেল। আয়াস হঠাৎ জিজ্ঞেস করে উঠল, কি হলো আপু সোনা, নেবে? কিছু বলছো না যে? আয়াসের এমন মিষ্টি কণ্ঠস্বর শুনে নূর আয়াসের দিকে তাকালো। আয়াসকে আজকে একদম অন্যরকম লাগছে। কি নিষ্পাপ আর কত সহজ সরল, যার মুখে আছে একরাশ মায়া, যে মায়াতে সহজেই জড়িয়ে যাওয়া যায়। নূর আয়াসের দিকে তাকিয়ে রইল, বেশ অনেকক্ষণ তাকিয়ে রইল। আজ কেন জানি না মানুষটিকে বোঝার ইচ্ছে যাচ্ছে প্রবল। নূর আয়াসকে নিয়ে আকাশ পাতাল ভাবছে। তখন আয়াস একটা হাওয়াই মিঠাই নূরের সামনে ধরে বলল, নাও। নূরের ঘোর যেন হঠাৎ ভেঙে গেল। আয়াসের হাতে হাওয়াই মিঠাইটা দেখে চমকালো না, বরং একরাশ ভালো লাগা কাজ করলো। তাহলে কি মানুষটা দিনকে দিন ওর কাছে সহজ হয়ে যাচ্ছে, নাকি সে নিজেকে আরও রহস্যময় হিসেবে নূরের সামনে ধরা দিচ্ছে, না কোনটা? নূর হাওয়াই মিঠাইটা নিতে যাবে, তখনই কেউ খপ করে হাওয়াই মিঠাইটা নিয়ে পিছন থেকে আয়াসকে জড়িয়ে ধরল। নূরের চক্ষু চড়ক গাছ। আয়াস পিছন ঘুরে দেখে একটা মেয়ে, যে আয়াসের ক্লাসমেট সেরিনা। সেরিনাকে দেখে আয়াস অবাক হয়ে বলল, সেরিনা, তুমি এখানে? নূর শুধু দুজনের কাজ দেখছে। মেয়েটার এমন কাজে নূর ভেবেছিল আয়াস হয়তো ওকে কয়েকটা থাপ্পড় মেরে দেবে, কিন্তু না, আয়াস কিছু বলল না। উল্টে মেয়েটাকে দেখে আরও উচ্ছ্বসিত হয়ে গেল। নূরের একটু রাগ লাগছে মেয়েটার ওপর। তাছাড়া মেয়েটা ওর হাওয়াই মিঠাইটা কেড়ে নিয়েছে। আয়াস খুশি হয়ে বলল, সত্যি তোমাকে এখানে দেখবো আনএক্সপেক্টেড, সত্যি ভাবতে পারিনি। সেরিনা মুচকি হেসে বলল, তোমার আমাকে মনে আছে আয়াস? মনে থাকবে না আবার? তুমি হলে আমাদের কলেজের ক্রাশ কুইন, আর তোমাকে মনে থাকবে না? সেরিনাও মুচকি এসে আয়াসের নাকটা টেনে দিয়ে বলল, আর তুমি হলে ক্রাশ কিং। তোমার ওপর যে কত মেয়ে ক্রাশ খেত তা বলার বাহিরে। আয়াস চোখ টিপ মেরে বলল, আর তুমি? সেরিনা মুচকি এসে বলল, ধ্যাত, তুমিও না, এগুলো আবার কেউ বলে? আয়াস আর সেরিনার এমন আবেগঘন কথাবার্তা শুনে নূর রীতিমতো বিরক্ত। ওর আর কোনো ইচ্ছা নেই ওদের কথা শোনার। তাই রেগে ওখান থেকে চলে গেল আয়াসকে কিছু না বলে। ইফার পাশে দোলনায় গিয়ে বসলো নূর। দূর থেকে দুজনকে দেখছে। সেরিনাকে দেখে ওর রাগ বাড়ছে। আয়াসের প্রতি রাগটা চাপ ও অভিমানে পরিণত হচ্ছে ক্রমে ক্রমে। সেরিনা নূরকে চলে যেতে বলল, ওই মেয়েটাকে চিনলাম না তো। আয়াস পাশ ফিরে দেখলো নূর নেই। তারপর পিছন ঘুরে দেখলো নূর এক মনে দোলনা চড়ছে। আয়াস নূরের থেকে নজর সরিয়ে বলল, কেমিস্ট্রির ভাষায় আমার অক্সিজেন, আর বায়োলজির ভাষায় আমার হার্ট, লিভার, কিডনি
এভরিথিং, আর আমার ভাষায় মাই লাইফ। শেরিনা মুচকে হেসে বলল, ওই হয়ে আয়াস এত রোমান্টিক, তা তো জানতাম না। বাই দ্য ওয়ে, শি ইজ কিউট। আয়াস মুচকি হাসল। ওরা নিজেরা কথা বলছে। নূর এক মনে দোলনা চড়ছে আর ওদের দিকে তাকাচ্ছে। ওদেরকে দেখতে রীতিমতো বিরক্ত লাগছে বলে নূর উল্টো দিকে ঘুরে বসল, যাতে ওদের দুজনকে একসাথে না দেখতে হয়। হঠাৎ পিছন থেকে কেউ দোল দিতে লাগলো। নূর ভাবলো আয়াস। নূর রেগে বলল, কি করতে এসছেন এখানে? কথা শেষ? প্রেমালাপ শেষ? যান, যেখানে ছিলেন সেখানে যান। পিছন থেকে কোনো উত্তর এলো না। মানুষটা আরও জোরে জোরে দোল দিতে লাগলো। নূর দোলনার লোহার শিকলটা শক্ত করে চেপে ধরে বলল, এখন এখানে দোল দিতে এসছেন? যান, লাগবে না আমার। কি এবার খুব বেশি গতিতে দোল দিতে লাগলে নূর নিজেকে শক্ত করে দোলনায় আটকে রাখার চেষ্টা করলো। একটা সময় নূরের মনে হতে লাগলো যে ও হাওয়ায় ভাসছে। নূর ভয় পেয়ে বলল, হচ্ছে নাকি? থামান বলছি। আমার ভয় লাগছে। আর এত জোরে দোল দিচ্ছেন কেন? থামান বলছি। তবুও মানুষটা থামছে না। এদিকে নূর মুখ থুবড়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই বুঝি পড়ে গিয়ে পাঁচিলের সাথে ধাক্কা খায়। নূর এবার ভয় পেয়ে পিছন দিকে ঘুরে বলতে গেলে এই মানুষটা যেন তার গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে দোল দিল। আর নূর টাল সামলাতে না পেরে ছিটকে দূরে পড়ে গেল। হঠাৎ নূরের গলার জোরালো আওয়াজ শুনে আয়েশের বুকের ভেতর ধক করে উঠল। কিছুক্ষণের জন্য মনে হলো ও হৃৎপিণ্ডটা কাজ করা বন্ধ করে দিয়েছে। নিমেষে আশেপাশে থেকে চিৎকারের আওয়াজ আসতেই আয়েশ পিছন ঘুরল। নূর মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। নাক মুখ থেকে রক্ত বার হচ্ছে। মাথা ফেটে গেছে। আয়েশ উচ্চস্বরে চিৎকার করে বলে উঠল, আফু সোনা। নূরের হাত ধরে বসে আছে আয়েশ। নূরের হাতের আঙুলগুলোকে মুষ্টিবদ্ধ করে রেখেছে। নূরের দিকে তাকিয়ে আছে আয়েশ এক পলকে। আজও একটু অসাবধানতায় নূরের এই অবস্থা। কিছুক্ষণ আগের কথা আয়েশের বারবার মনে পড়ছে। মেয়েটা হাওয়াই মিঠাই খেতে চেয়েছিল, তাও হলো না। যে এই কাজটা করেছে আয়েশ তাকে ছাড়বে না। যে কোনো মূল্যে তাকে সাজা পেতেই হবে। নূরের কপালের কাটা অংশটার দিকে তাকালো আয়াস। সেখানে সাদা পট্টি দিয়ে ব্যান্ডেড করা আর 4টে সেলাই পড়েছে সেখানে। প্রতিবার সুচ বিধাতেই নূরের শরীর কেঁপে কেঁপে উঠছিল। তবে একটা মুহূর্তের জন্য আয়াস ওর হাত ছাড়েনি। কিন্তু আয়াসের এত ভালোবাসার এক অংশ নূর না দেখতে পেয়েছে আর না অনুভব করতে পেরেছে। নূরের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকতে থাকতে আয়াসের বাম চোখ থেকেই আচমকা টপ করে জল গড়িয়ে পড়তেই আয়াস চমকে গেল। আয়াসের জ্ঞান হওয়ার পর থেকে আয়াস কেবল একবারই কেঁদেছিল, যখন ওর মা মারা গিয়েছিল। সেই খবর শুনে আরাজ নূরের এই অবস্থা দেখে ওর চোখ থেকে জল গড়ালো। আয়াস চটপট জলটা মুছে নিল। মনে মনে বলল,